ইসরায়েলের ইরানের উপর যে হামলা, এই হামলাটা কারণে গ্লোবাল ইকোনমিতে কি কি ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়টা নিয়ে যদি আমরা আলোকপাত করতে যাই, তাহলে আমরা দেখব যে ইতিমধ্যেই এশিয়া প্যাসিফিক এবং ইউএস এর স্টক মার্কেটে কিন্তু একটা বড় ধরনের দরপতন হয়েছে। ওয়েল প্রাইসের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের পরিবর্তন এসছে এবং আমরা জানি যে ওয়েল এবং বিভিন্ন ধরনের গ্যাস কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সারা পৃথিবীতে যায়। এবং এই যে এয়ার স্পেস, মিডল ইস্টের এয়ার স্পেস বলতে জর্ডান ইতিমধ্যেই তার এয়ার স্পেস কিন্তু বন্ধ ঘোষণা করেছে এবং অন্যান্য যেই এয়ার রুটগুলো রয়েছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, সেই জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন ধরনের রিরোড করা হচ্ছে, যেটা যে এয়ার ট্রাভেলিং টাইমকে কিন্তু অনেক বাড়িয়ে দিচ্ছে, যার ফলশ্রুতিতে অ্যাভিয়েশন সেক্টরের উপর আমরা দেখছি যে একটা বড় ধরনের প্রভাব পড়েছে। এবং এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় এবং ফুয়েল প্রাইস বেড়ে যায়, তাহলে সেটা টিকেট প্রাইস থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রভাব কিন্তু পড়বে। এখানে আরেকটা বিষয় রয়েছে যে ট্রান্সপোর্টেশন কস্ট যদি বেড়ে যায়, তাহলে কিন্তু পৃথিবী ব্যাপী বিভিন্ন ধরনের পণ্যের মূল্য বৃদ্ধির একটা বড় আশঙ্কা রয়েছে। এছাড়াও ম্যানুফ্যাকচারিং খাত এবং বিভিন্ন ধরনের হাউসহোল্ড এনার্জি যে জায়গাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু বড় ধরনের একটা দামের বৃদ্ধি হবে। আমরা জানি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একটা বড় লেবার মার্কেট রয়েছে তৃতীয় বিশ্বের অনেক দেশেরই। সেই লেবার মার্কেটে কিন্তু যুদ্ধটা যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে ডিমান্ড কমে যেতে পারে, যেটার প্রভাব অন্যান্য অনেক দরিদ্র দেশের উপরই পড়বে। এছাড়াও এখানে যেটা যে ন্যাশনাল সিকিউরিটির যে ইস্যুসগুলো, সে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে একটা বড় ধরনের কিন্তু ন্যাশনাল সিকিউরিটি ইস্যুস তাদের এই কারণে ফেস করতে হবে। এখন আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে বলতে চাই যে ইসরায়েলের ইরানের উপর এই হামলার কারণে আমাদের বাংলাদেশের ইকোনমির উপর কি কি ধরনের প্রভাব পড়তে পারে, এখানে প্রথমে আমাদের জানা প্রয়োজন যে ইসরায়েলের সাথে কিন্তু আমাদের সেই ধরনের বাণিজ্যের যে যুক্ততা বা বাণিজ্যের যে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাটা সেইভাবে নেই। কিন্তু ইরানের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বিভিন্ন ধরনের পেট্রোকেমিক্যাল, কনস্ট্রাকশন, বিশেষ করে সেরামিক বা বিভিন্ন ধরনের অন্যান্য যেই পণ্যগুলো রয়েছে কেন্দ্রিক, সেগুলো আমরা নিয়ে আসি। বিশেষ করে ফার্টিলাইজার এবং বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটও কিন্তু ইরান থেকে আনা হয়। তবে ইউএস এর ব্যানের কারণে এগুলো মূলত আমরা তৃতীয় দেশ, বিশেষ করে ইউএই বা মালয়েশিয়াকে মাধ্যমে আমরা কিন্তু সেই ধরনের পণ্য ইরান থেকে নিয়ে আসতাম। আর আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে মূলত টেক্সটাইল, জুট, বিভিন্ন ধরনের সি ফুড, এই জাতীয় ফার্মাসিউটিক্যালস, এই জাতীয় জিনিসগুলো কিন্তু ইরানে যেত। এখন যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় এবং ইরান বলছে যে তারা হরমুজ প্রণালীতে যদি বাধা সৃষ্টি করে, তাহলে কিন্তু বিশ্বব্যাপী ওয়েল এবং গ্যাসের প্রাইস অবশ্যই বাড়বে। সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রেডটা রয়েছে, যেটার প্রভাব অবশ্যই বাংলাদেশের উপরও পড়বে, যে সেই ট্রেডের ক্ষেত্রে বড় ধরনের একটা দর বৃদ্ধি হবে। বাংলাদেশ ইতোমধ্যে বড় ধরনের একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এরপর যদি এই যুদ্ধের দীর্ঘমেয়াদী হয়ে যায় এবং তার এই ধরনের আমাদের ইকোনমির উপর প্রভাব পড়ে, সেটা কিন্তু আমাদের সরকারের জন্য খুব বড় ধরনের একটা সমস্যা হয়ে যাবে। আমরা কিছুদিন পূর্বে যে বাজেট ঘোষণা করেছি, এই ধরনের পরিস্থিতি চলতে থাকলে আমাদের যে রেভিনিউ আর্নিং এবং আমাদের এক্সপেন্ডিচারের জায়গায় কিন্তু একটা বড় ধরনের অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে। তো সার্বিক পরিস্থিতিতে ইকোনমির উপর এই বৃহৎ একটা প্রভাবের কারণে আমাদের মনে হয় যে দুটো দেশকে যদি তৃতীয় কোনো দেশ বা ইউনাইটেড নেশনসের মধ্যস্থতায় তাদেরকে সিজ ফায়ার বা একটা যুদ্ধ বিরতি অবস্থায় নেওয়া যায়, তাহলে গ্লোবাল ইকোনমি থেকে শুরু করে বাংলাদেশের ইকোনমির উপর বিরূপ প্রভাব পড়া থেকে বিরত রাখা সম্ভব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।